অবজেক্টিভ। গত ক্লাসে আমরা অনেক কিছু পড়িয়েছি, মার্শালাইজেশনটা কি, কেন করা হয়, কোন কেমিক্যালটা ব্যবহার করি, এর অবজেক্টটা কি। তারপর আমরা আজকে অবজেক্ট থেকে শুরু করবো যে মার্শালাইজেশন জিনিসের অবজেক্টটা কি আসে। প্রথম যে অবজেক্ট সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য লাস্টার। আগে বলছিলাম যে ইমপ্রুভ দ্য লাস্টার অ্যান্ড ইনক্রিজ দ্য স্টাইল। অর্থাৎ মার্শালাইজেশনের ফলে যে মার্শালাইজেশন কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। মার্শালাইজেশনে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে ইমপ্রুভ দ্য লাস্টার, অর্থাৎ কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা আর স্ট্যান্ডটা, কাপড়ের স্ট্যান্ডটা বাড়ানো। ঠিক আছে, তাহলে কাপড়ের স্ট্যান্ডে কিভাবে বাড়ে আমরা দেখবো। তার আগে আমাদের আরেকটা টার্ম সম্পর্কে জানা দরকার। আপনারা জানেন কি সোলিং সম্পর্কে কারো ধারণা আছে কিনা? সোলিং সম্পর্কে কারো ধারণা আছে কিনা? সোলিং কি যদি জানেন সোলিং কি? সোলিং হচ্ছে সোলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। সোলিং মানে হচ্ছে সোলিং এটা তো স্যার কোন একটা ফাইবার যখন অ্যাবজর্ব করে, পানি অ্যাবজর্ব করে, তখন কি হয়? কাপড়টা ফুলে যায়, সেটাকে বলা হচ্ছে সোলিং। ঠিক আছে, কারণ আমরা ওয়াটারপ্রুফ পলিস্টার আমরা দেখি না মাঝে মাঝে কি ওয়াটারপ্রুফ ফেব্রিক দেখি। ওয়াটারপ্রুফ কেন, কিভাবে সোলিং করে পরে ডাইস করে দেবে। অর্থাৎ যখন সোলিং হয়, ওভেন ফেব্রিক ক্ষেত্রে কি করা হয়? ওভেন ফেব্রিক যখন সোলিং হয় তখন কি হয়? একটা সময় পানি গ্রহণ করার ফলে মানে পানি অ্যাবজর্ব করার পর ব্লক হয়ে যায়। কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। তখন কি হয়? এক্সট্রা যে পানিগুলো থাকে ওই পানিগুলোর ভিতরে প্রবেশ করতে পারে না। আমরা যে রেইনকোট ব্যবহার করি, রেইনকোটের হচ্ছে ওভেন ফেব্রিক। রেইনকোটের ক্ষেত্রে কি হয়? রেইনকোটের ক্ষেত্রে দেখা যায় যে কাপড় যখন পানিটা অ্যাবজর্ব করলো, একটা সময় পর কাপড়টা কি করতে পারে না, পানিটা নিতে পারে না। তখন কি হয়ে যায়? এটা ব্লক হয়ে যায়। তখন কি এটাকে বলা হয় ওয়াটারপ্রুফ ফেব্রিক। অর্থাৎ রেইনকোটের ক্ষেত্রে আমরা করলে কি হয়? দেখেন যে বৃষ্টি পানির ভিতরে প্রবেশ করে না, কারণ হচ্ছে কি কারণটা ওই একটা সময় পর ব্লক হয়ে যায়, পানিটা অ্যাবজর্ব করে। ঠিক আছে, তাহলে সলিং কি? সলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। যখন কোনো ফাইবার পানি অ্যাবজর্ব করে তখন কি হয়? এটা ফুলে যায়। ঠিক আছে, আর ওভেন ফেব্রিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পানি গ্রহণ করার পরে একটা সময় পর এটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে আর অতিরিক্ত পানিতে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। তখন কি হয়ে যায়? এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে। ক্লিয়ার? 3 নাম্বারটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য ডাই আপটেক। অর্থাৎ মার্শালাইজেশন হইলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা আমরা দেখছি যে ন্যাচারাল ইমপিউরিটিস আমরা দূর করি স্কারিং ক্ষেত্রে, তাই না? স্কারিং ক্ষেত্রে যখন ন্যাচারাল ইমপিউরিটিস আমরা দূর করি তখন কি হবে? ন্যাচারাল ইমপিউরিটিস যত বেশি দূর হবে, আমরা যখন কি করি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে ইমপ্রুভ বা ব্রাইটনেস যখন বাড়াই, তখন এটা কি হয়? পরবর্তীতে যে ডাইসগুলো আছে ডাইসগুলো ফেব্রিকে বেশি পরিমাণে গ্রহণ করে। কারণ কি? ন্যাচারাল ইমপিউরিটিস যত বেশি দূর হবে তত বেশি আমাদের ডাইং ভালো হবে। কেন? ডাইং ভালো হওয়া মানে কি? যে ডাইসগুলো আছে ডাইসগুলো ধরে রাখার ক্ষমতাটা বেশি হবে। এই জন্য বলছে যে ইমপ্রুভ দ্য ডাই আপটেক, অর্থাৎ ডাই যে গ্রহণ করবে ফেব্রিকটা এটার পার্সেন্টেজটা অনেক বেশি। তারপর 4 নম্বরটা তো ইমপ্রুভ দ্য ওয়াটার অ্যাবজর্বেন্সি। গত ক্লাসগুলোতে বলছি যে অ্যাবজর্বেন্সি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা যত বেশি অ্যাবজর্বেন্সি ভালো, তার ডাইং প্রপার্টিজ তত বেশি ভালো। যেহেতু কটনের অ্যাবজর্বেন্সি অনেক ভালো, কারণ কটনের কি কটনের ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি। গত ক্লাসগুলোতে আমি বলছিলাম যে রিঅ্যাক্টিভ ডাই ক্ষেত্রে কি থাকে? কোভ্যালেন্ট বন্ড থাকে। আর ডিরেক্ট ডাই ক্ষেত্রে বন্ড থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড অনেক দুর্বল বন্ড, কারণ হচ্ছে কি এখানে ওএইচ বন্ড থাকে। হাইড্রোজেন বন্ড মানে কি পানি খুব সহজে ভিতরে প্রবেশ করতে পারে আবার বের হয়ে আসতে পারে। এই জন্য ডিরেক্ট ডাইয়ের ফাস্টনেস অনেক খারাপ, বা রিঅ্যাক্টিভ ডাই যেহেতু কোভ্যালেন্ট বন্ড কি অনেক শক্তিশালী তুলনামূলক, খুব সহজে পানি ভিতরে প্রবেশ করতে পারে না আবার বাইরেও আসতে পারে না। এই জন্য কি মার্শালাইজেশন হলে ওয়াটার অ্যাবজর্বেন্সিটা অনেক বৃদ্ধি পায়। তাহলে এখন পারা যাবে কয়টা অবজেক্টিভ? 4টা। কি কি করা হয়? প্রথম ডাইটেকটা বেড়ে যায়, ওয়াটার অ্যাবজর্বেন্সি বাড়ে, লাস্টার বাড়ে, আর হচ্ছে স্ট্রেনটা বেড়ে যায়। ক্লিয়ার? এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, পরীক্ষা আসলে যেন খুব সুন্দর মতো লেখা যায়। এখন আসেন কি হয়? আমরা একটু আগে দেখলাম যে ইন্টারনাল যে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যায়। হাইড্রোজেন বন্ড যদি ভেঙে যায় তাহলে কি হবে? পানির ভিতরে প্রবেশ করবে, সয়েলিং হওয়ার সম্ভাবনা আছে, অ্যাবজর্বেন্সি বাড়ার সম্ভাবনা আছে, তাই না? যখন একটা বন্ড ভেঙে যায় আপনার কি হয় বলুন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটাকে যদি আমি পড়ি তাহলে কি হবে? সোডিয়াম প্লাস হয়ে যাবে আর ওএইচ কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে এরকমই তো হয় যে এইচ প্লাস আর হচ্ছে ওএইচ মাইনাস। অর্থাৎ কি হয় বলুন তো? এই বন্ড থাকা মানে খুব সহজে হাইড্রোক্সাইড গ্রুপ থাকা মানে পানি সহজে ভিতরে প্রবেশ করতে পারে। এখন দেখেন যেটা বলা হয়েছে যে ইন্টারনাল হাইড্রোজেন ব্রোকেন কি বন্ডটা ব্রোকেন হয়ে যায়। তারপর হচ্ছে নেগেটিভ সেলুলোজ। আচ্ছা, সেলুলোজের কথা আমি বলছি। সেলুলোজে কি থাকে? সেলুলোজে OH বন্ড থাকে। OH বন্ড থাকে। সেলুলোজে OH বন্ড থাকে। ফর্ম অ্যালকাইল সেলুলোজ 1 উইথ কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ সেলুলোজ 1 থেকে পরবর্তীতে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তখন এটা কিসে পরিণত হয়? সোডিয়াম কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়।
তারপরে বলছে অন ওয়াশিং এন্ড নিউট্রালাইজেশন সেলুলোজ টু ইজ ফর্ম, অর্থাৎ যখন আমরা কি করি কাপড় ডাইং করি, ডাইং করার পরে এটা কি করি ওয়াশ করি না, ওয়াশ তো করি, সেই কথাটা বলা হচ্ছে। তখন আরেকটা জিনিস করি সেটা হচ্ছে নিউট্রালাইজেশন। কেন নিউট্রালাইজেশন করা হয়? হ্যাঁ অ্যাসিডিক অ্যাসিড দিয়ে হ্যাঁ অ্যাসিডিক কেন ব্যবহার করা হয় নিউট্রালাইজেশন? নিউট্রালাইজেশন ব্যবহার করার কারণ কি? ফেব্রিকের যে আগলা কালারগুলো আছে অথবা অর্থাৎ ফেব্রিকের গায়ে মাঝে মধ্যে দেখা যায় ডাইং করার পরে কিছু রং যে ডাইস এক্সট্রা যে ডাইসগুলো সেগুলো লেগে থাকে। বাট আমরা যখন অ্যাসিডিক অ্যাসিডে কিন্তু গন্ধ কিন্তু তীব্র, যারা কাজ করছে তারা জানে প্রচন্ড তীব্র গন্ধ, অনেক মানে সহ্য করতে পারে না, অনেক তীব্র গন্ধ। অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করলে কি যে এক্সট্রা কালারগুলো আছে এই কালারগুলো রিমুভ হয়ে যায়, সে কথাটা বলা হয়েছে। তারপরে দেখেন আরেকটা জিনিস বললাম যে এটা কিন্তু কি বাড়ে, সেলুলোজ প্রপার্টিসটা বেড়ে যায় মার্সালাইজেশনের ফলে, অর্থাৎ লাস্টারটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কি হয় বলা হয়েছে সেলুলোজ টু দ্য নাম্বার অফ অ্যাভেলেবল হাইড্রোক্সিল গ্রুপ ইজ ইনক্রিজ বাই 25%, অর্থাৎ এই পার্সেন্টেজটা বেড়ে যায়, হাইড্রোক্সিল গ্রুপের পার্সেন্টেজটা বেড়ে যায়, অর্থাৎ অ্যাবজর্বেন্সি মেইন এক কথায় অ্যাবজর্বেন্সিটা বৃদ্ধি পায় সেলুলোজের ক্ষেত্রে। কারণ কটনটা বেশি কি সাস্টেনেটিভ না, মানে যে কোনোটাই কি খুব সহজে গ্রহণ করতে পারে। অর্থাৎ মার্সালাইজেশন যখন করা হয় উদ্দেশ্য কি এই যে ইমপিউরিটিসগুলো আছে সেটা দূর হয়ে যায়, তখন কি হয় খুব সহজে পানি প্রবেশ করতে পারে, অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পায়, লাস্টার বৃদ্ধি পায়, স্মুথনেস বৃদ্ধি পায়, অর্থাৎ সেলুলোজের যে ওয়েস গ্রুপটা আছে এই গ্রুপটা বৃদ্ধি হয়, সেই কথাটা বলা হচ্ছে। তারপর দেখেন মার্সালাইজেশন কটন হ্যাজ ইনক্রিজ অ্যাফিনিটি ফর রিঅ্যাক্টিভ ডাইং ইন কটন ডাইস ওয়াটার ইনক্রিজ রেজিস্ট্যান্ট। এইটাকে বলা মার্সালাইজেশন শুধুমাত্র কৃষির ক্ষেত্রে হয়, কটনের ক্ষেত্রে হয়। আর কটনের ক্ষেত্রে কোন কোনগুলো ডাইং করা হয়? একটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ, আমি গত ক্লাসে বলছি, তারপর কি একটা হচ্ছে ডিরেক্ট, তাই না? এই দুটোকে করা হয়। আর আমরা বেশি ব্যবহার করি কোনটা? কেন ব্যবহার করি সেই রিজনটা আমি প্রথম ক্লাসে আমি কিন্তু বলে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? তারপর দেখেন ওই গোড়োটা কি কথা আছে যে ইনক্রিজ দ্য স্ট্রেন্থ, ইনক্রিজ দ্য স্ট্রেন্থ। তারপর বলা হচ্ছে দেখেন দাস দ্য লাস্টার ইজ ইনক্রিজ, হ্যাঁ কি বলছে লাস্টার ইজ ইনক্রিজ, অর্থাৎ এই যে সেলুলোজের কি বন্ড থাকে, ওএইচ বন্ড থাকে, এটা যখন কি হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। গত ক্লাসে একটা মনে হয় আমি আপনাদের রিঅ্যাকশন দেখাচ্ছিলাম, এই যে এটা মনে আছে কিনা C75H35 COO প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখাচ্ছিলাম কিনা? জি স্যার। এটা কি করে বলেন তো? পরবর্তীতে কি করে C70H35 COO প্লাস কি পানি উৎপন্ন করে না, এই বিষয় কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে আর লবণ পানি উৎপন্ন করে। মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে যত প্রকার ইমপিউরিটিস আছে না কেন এই ইমপিউরিটিসগুলো যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করছে তখন এই কি হয় লবণ পানি উৎপন্ন করতেছে, অর্থাৎ অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাচ্ছে, লাস্টার বৃদ্ধি পাচ্ছে, স্ট্রেন্থ বৃদ্ধি পাচ্ছে, আর ন্যাচারাল ইমপিউরিটিসগুলো কি হয়ে যাবে দূর হয়ে যায়। C70H35COOH মানে হচ্ছে কি ওয়েল ফ্যাট এবং ওয়াক্স, এগুলোকে একত্রে বলা হয় কি বলা হয়? একত্রে বলা হয় ফ্যাটি অ্যাসিড, একত্রে বলা হয় কি ফ্যাটি অ্যাসিড। এগুলো অবশ্যই আমাদের রিমুভ করা প্রয়োজন। এই জন্য মার্সালাইজেশনে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় এটার সাথে ফ্যাটি অ্যাসিডের সাথে খুব সহজে রিঅ্যাকশন করতে পারে, রিঅ্যাকশন করলে এই ইনক্রিজগুলো দূর হয়ে যায়, তখন কি হয় তখন সেলুলোজের ওএইচের পরিমাণটাও বৃদ্ধি পায়, ঠিক আছে? এই জিনিসটার কথা বলেছে, কোনো সমস্যা আছে এর মধ্যে? তারপর হচ্ছে চেঞ্জ ডিউ টু মার্সালাইজেশন, অর্থাৎ মার্সালাইজেশনের ফলে এটা শেপটা চেঞ্জ হয়ে যায়। আপনার কিডনি শেপ দেখছেন, আপনার সিমের বিচি দেখছেন, সিমের বিচি কিরকম হয় কিডনি শেপের মতো না? তো মার্সালাইজেশন হওয়ার ফলে এই শেপটা কটনের যে শেপ থাকে এই কটনের শেপের কিছুটা পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন হয় সেটা আমরা দেখি। রাউন্ড সারফেস ক্যান রিফ্লেক্ট দ্য লাইট বেটার দেন এ রাউন্ড সারফেস ডিউ টু মার্সালাইজেশন কটন শেপ বিকাম রাউন্ড, অর্থাৎ প্রথমে একটা শেপ থাকে কটনের শেপে, এই শেপটা মার্সালাইজেশন করার পর এই শেপটা কি হয়ে যায় রাউন্ড শেপ। আমি আপনাদের অ্যাবজর্বেন্সির ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা কি বলেন তো? রাউন্ড শেপ ড্রপ টেস্ট বলছিলাম আর স্পট টেস্টও বলছিলাম, হ্যাঁ রাইট। মনে আছে স্পট টেস্টের ক্ষেত্রে শেপটা যদি রাউন্ড হয় তাহলে বুঝবেন যে শেপ ভালো, আনইভেন না শেপ ভালো। দেখেন সবটার সাথে কন্টাক্ট তিনটা কানেক্টেড, অর্থাৎ মার্সালাইজেশন যখন করা হয় করার আগে যে শেপটা থাকে এটা চেঞ্জ হয়ে রাউন্ড শেপে যায়, রাউন্ড শেপ হলে মানে শেপটা ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, সেই জিনিসটার কথা বলা আছে। তারপরে বলছে যে লাস্টার ইজ দ্য রেজাল্ট অফ লাইট ডিফিউশন অন দ্য সারফেস, দ্য মোর গ্লাস লাইট দ্য সারফেস দ্য বেটার দ্য লাস্টার। অর্থাৎ কি হয় এটা গ্লাস যখন এটার উপর লাইটের রিফ্লেকশন পড়ে তখন কটন কাপড় মাঝে মাঝে দেখবেন আপনারা যখন মার্কেটে কিনতে যান তখন কি হয় কাপড় উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কেন? গ্লাসে দেখুন গ্লাস কেন বৃদ্ধি পায়? কারণ ওখানে একটা লাইট ব্যবহার করা, সেটা লাইটটা হচ্ছে TL84, এটা হচ্ছে মার্কেটে ব্যবহার করা হয়। এই লাইটটা ব্যবহার করা হয় এই কাপড়ের লাস্টারটা বৃদ্ধি পায়। এই কটন কাপড় দেখা মাত্র দেখেন যে সব কাপড় চকচক চকচক করতেছে, কেন?
এই লাইটের কারণে যে রিফ্লেকশন গ্লাসের যে রিফ্লেকশন থাকে সেটা আমরা TL84 ব্যবহার করি মার্কেটে ক্ষেত্রে। আমরা লাইট বক্সের কাপড়ের শেড চেক করে না, অনেকগুলো আছে লাইট কি আছে T65 TL83 TL84 UV আল্ট্রাভায়োলেট, এটা আমরা কটনে মানে সাদা কাপড়ের জন্য ব্যবহার করি, তাই না? আছে ডাইং এ অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, তাই না? এই তো TL84টা মার্কেটে ব্যবহার করা, এই জিনিসটার কথা বলা হচ্ছে। তারপরে দেখেন ইয়ার হ্যাজ এ ভেরি ফাইন কভারিং অফ দ্য টিনি ফাইবার এন্ড দ্য, আচ্ছা এখন আসেন আরেকটা জিনিসের কথা বলা আছে, ইয়ারে হেয়ার ফাইবার সম্পর্কে ধারণা আছে? ইয়ারিনেস কি আসলে? কাপড়ের উপরে যে আগলা অর্থাৎ এই যে কাপড়ে যে আলগা কি সুতা অথবা যে ঘুরঘুরি চাইলে যেটা বলা হয়, এই জিনিসটা রিমুভ করা দরকার কেন? হ্যাঁ, কেন দূর করা প্রয়োজন? সার্ভিসটা ক্লিন করার জন্য। সারফেসটা ক্লিন করার জন্য, সেই কথাটা বলা হচ্ছে। সারফেসটা ক্লিন করার জন্য আমরা সিঞ্জিং প্রসেসের মাধ্যমে আমরা যে হেয়ারনেস গুলো আছে এই হেয়ারনেস গুলো দূর করি। হেয়ারনেস গুলো দূর হলে কি হবে? একটা সময় পরে যখন পানি গ্রহণ করবে, যখন সোয়েলিং হবে, তখন পানিটা খুব সহজে অ্যাবসর্ব করবে। ধরেন কাপড়ে একটা জায়গায় আলাদা হবে, মনে করেন যে কিছু সুতা লাগে আছে, যখন কাপড়ে ডাইং করা হবে, যখন হচ্ছে আমি তখন ওটাতে ডাই ঢুকবে না, সেই জিনিসের কথা বলা আছে। তখন এমনি থেকে মানুষের চোখে কিন্তু দেখা যায় সাদা কাপড়ের মধ্যে কিছু করলে দেখা যায় যে সাদা কাপড়ে একটা হচ্ছে কাপড়ের দেখা যায় একটা দাগ পড়ছে, ঝোল পড়ে গেছে, তখন কি হয়? তখন বিষয়টা একটু দৃষ্টিকোণে খারাপ লাগে। এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। তাহলে কি হলো? মনে রাখতে হবে মার্সারাইজেশনের ফলে কটনের যে শেপটা থাকে, কটনের শেপটা আগে ছিল কি সিমেন্ট পিচের মতো, পরে কি এই শেপটা কিডনি, মানে ওটাকে বলা হয় কিডনি শেপ। আমরা ইংলিশে বলবো ওটাকে কিডনি শেপ। হ্যাঁ, ওই কিডনি শেপ টু চেঞ্জ টু রাউন্ড শেপ, ফলে কি হবে? এর অ্যাবজর্বেন্সিটা ভালো, ডাইংটাও ভালো। ঠিক আছে, মানে মনে রাখতে হবে যে মার্সারাইজেশন হলে এই শেপটা পরিবর্তন হয়ে যাবে, ক্লিয়ার, এবং এর লাস্টটা বৃদ্ধি পাবে। হোয়াট হ্যাপেন টু কটন ডিউরিং মার্সারাইজেশন? এখন হচ্ছে মার্সারাইজেশন হওয়ার পূর্বে কি হয়, কি ঘটে সেটা একটু দেখি। সোয়েলিং অফ দ্য ফাইবার টেক প্লেস। সোয়েলিং এর কথা একটু আগে বললাম যে সোয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। যখন কোনো একটা সোয়েলিং কি করে, যখন একটা ফাইবার যখন পানি অ্যাবজর্ব করে এটা ফুলে যায়, তখন এই সোয়েলিং প্রপার্টিসটা বৃদ্ধি পায়। সোয়েলিংটা কেন গুরুত্বপূর্ণ বলেন তো? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কি হয় সোয়েলিং এর ফলে কি পানির অ্যাবজর্বেন্সিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, সোয়েলিং কেন গুরুত্বপূর্ণ? পানির অ্যাবজর্বেন্সিটা অনেক বৃদ্ধি পায়। তারপর যদি আমরা ক্রস সেকশন লাইক কিডনি শেপ বিকাম সার্কুলার ওভার শেপ লাস্ট ইন লাস্টার, অর্থাৎ যে শেপটা থাকে এই শেপের পরিবর্তন হয়, এইগুলো আগে আমরা দেখলাম। তারপর হচ্ছে সিঙ্কেজ অফ দ্য লেন্থ ওয়াইজ একটা সিঙ্কেজ হয়। সিঙ্কেজ মানে তো জানেনই, কাপড় হচ্ছে ছোট হয়ে যায়, অর্থাৎ ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল না, আউট অফ কন্ট্রোল। ডাইমেনশনাল স্টেবিলিটিটা কন্ট্রোল করা হয়। তারপর স্ট্রেন্থ ইমপ্রুভ, স্ট্রেন্থটা কি হয়েছে? ইমপ্রুভ হয়েছে। দেখতে আমরা দেখলাম কাপড়ের স্ট্রেন্থটা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সেলুলোজিক চেইন গেট রিয়ারেঞ্জ, অর্থাৎ সেলুলোজিক চেইন, অর্থাৎ মনে রাখতে হবে সেলুলোজ গুলো কি সবসময় লিঙ্কেজ দ্বারা গঠিত, অর্থাৎ বন্ড দ্বারা গঠিত। সেলুলোজ গুলো কি আমরা জানি C6H6, এরকম জানি আমরা। গ্লুকোজের সংখ্যা জানি, গ্লুকোজ। অর্থাৎ মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে এই যে কার্বনের সবসময় চেইন দ্বারা গঠিত, প্রত্যেকটা চেইন দ্বারা গঠিত। এগুলো সবগুলো কিন্তু সেলুলোজের উপাদান, এটা মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, পারা যাবে। এখন আছে এটা ভিউ আর এটা আমরা ল্যাবে যখন টেস্ট করি তখন এই জিনিসগুলো দেখা হয় যে মার্সারাইজেশনের আগে কি অবস্থা ছিল, মার্সারাইজেশন হওয়ার ফলে কি শেপ হয়ে গেছে। দেখেন সেটা বোঝা যাচ্ছে না, বাট শেপের পরিবর্তন হয়ে যাবে। মাইক্রোস্কোপ দেখলে এটা বোঝা যায়। ল্যাবে যারা আছেন একটু দেখতে পারেন, যারা কাজ করেন না। আচ্ছা, হোয়াট হ্যাপেন ইনসাইড হচ্ছে কটন। আচ্ছা, কটনের ইনসাইডের মধ্যে কি কি হয় সেটা একটু আমরা একটু দেখে নিই। কি হইতে পারে বলছে, আফটার সোয়েলিং সোডিয়াম হাইড্রক্সাইড থ্রোলি পেনিট্রেট অ্যামরফাস ফেজ অফ দ্য ফাইবার। অর্থাৎ একটু আগে বললাম সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করার আগের মধ্যে কি ছিল যে এর অ্যাবজর্বেন্সিটা অনেক কম ছিল। যখন আমি সোয়েলিংটা হয়ে যাবে, সোডিয়াম হাইড্রক্সাইড রিঅ্যাকশন করলো, সোয়েলিং মানে কি যদি পানিটা গ্রহণ করবে তাহলে অ্যাবজর্বেন্সি বৃদ্ধি হবে, সেই জিনিসটার কথা বলছে। যদি আমরা একটা রিঅ্যাকশন বিটুইন অ্যালকালি এন্ড মিসেল অফার, অর্থাৎ একটু আগে দেখলাম OH এর সঙ্গে এটা সবসময় কি করে রিঅ্যাকশন করে। সেলুলোজের OH হাইড্রক্সিল গ্রুপটা আছে, এই গ্রুপের সঙ্গে সোডিয়ামের একটা রিঅ্যাকশন হয়, সেই কথাটা বলা হয়েছে। তারপর কমপ্লিটিং দ্য জেনারেশন অফ অ্যালকালি সেলুলোজ 1, একটু আগে দেখলাম সেলুলোজ 1 যেটা ছিল থাকার পরে যখন সোডিয়াম হাইড্রক্সাইড যখন রিঅ্যাকশন করো এটাকে বলা হয় সেলুলোজ 2 বলা হয়। তখন কি হলো 25% সেলুলোজের উপাদান কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, সেই জিনিসের কথা বলা হয়েছে। And higher concentration, the hydrate volume is smaller. The hydrate causes lower swelling. Hydrate মানে কি? আমরা যে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক সম্পর্কে ধারণা আছে। হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক এটা মানে কি?
কি কি বলতে পারেন? একটা স্যার পানি খায় একটা কোনটা পানি গ্রহণ করে কোনটা পানি এটা খায়? হাইড্রোফিলিক স্যার, এটা পানি খায় স্যার। হাইড্রোফিলিক মানে পানি খায় স্যার। পানি খায়, হাইড্রোফোবিক মানে পানি খায়। পানি বিদেশী। অর্থাৎ হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিদেশী আর হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি গ্রহণ করে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যত হাইড্রোফোবিক প্রপার্টিজ যত কম থাকবে তত কি সলিড একটু কম হবে, স্বাভাবিক। মানে এটা মানে যে পানি গ্রহণ ক্ষমতা অনেক কম, আর হাইড্রোফিলিক প্রপার্টিজ যত বেশি হবে তত পানি গ্রহণ ক্ষমতা তত বেশি। এই জিনিসটার কথা বলা আছে, পারা যাবে না এগুলো? মানে তাহলে এটা মানে বোঝা যাচ্ছে হোয়াট এভার ইনসাইড দ্য কটন, অর্থাৎ কটনের কি ধরনের চেঞ্জ হয়? অনেকগুলো চেঞ্জ হয়। একটা নাম্বার 1 শেপের পরিবর্তন হয়, ইজি শেপ টু রাউন্ড শেপ। নাম্বার 2 কি হয়? স্টেম বাড়ে, লাস্টার বাড়ে। নাম্বার 4 যদি হাইড্রোফোবিক প্রপার্টিজ কম থাকে তাহলে সলিড কম হবে, যদি হাইড্রোফোবিক প্রপার্টিজ বেশি থাকে সলিড প্রপার্টিজ বেশি হবে। তারপর হচ্ছে সেলুলোজ 1 থেকে সেলুলোজ 2 এ পরিণত হবে, অর্থাৎ 25% হাইড্রোজেন গ্রুপ বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাবজর্বেন্সিটা বেশি হবে। ক্লিয়ার? এখন আসেন, এটা আমরা অলরেডি দেখে ফেলছি, কেমিক্যাল রিঅ্যাকশনটা অলরেডি আমরা জানি। আচ্ছা, ইফেক্ট অফ মার্সারাইজেশন দেখেন কি কি হয়। 4 ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে কি ফাইবার লেভেলের পরিবর্তন হতে পারে, নাম্বার 2 হচ্ছে মলিকুলার লেভেলের পরিবর্তন হতে পারে, নাম্বার 3 হচ্ছে কেমিক্যাল চেঞ্জ হতে পারে, 4 নাম্বারটা হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ হবে। এই চেঞ্জগুলো একটু দেখতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি যে চেঞ্জ ডিউ টু মার্সারাইজেশন। আবার সেম জিনিসটা প্রথমে কি হয় ফাইবার লেভেল। ফাইবারের ক্ষেত্রে কি হয়? একটু আগে দেখলাম ফাইবার লেভেলে যেটা হয় সেটা হচ্ছে এর ফাইবার প্রপার্টিজ গুলো যে শেপটা আছে এই শেপের পরিবর্তন হয়। আগে ছিল কি ছিল কিডনি শেপ, পরে হচ্ছে রাউন্ড শেপ হয়েছে, ঠিক আছে? তারপর 2 নম্বরটা হচ্ছে সিঙ্কেজ along with longitudinal direction। আচ্ছা, আর এক নম্বরটা বললাম তো সয়েলিং। সয়েলিং মানে কি বললাম একটু আগে? খুলে যাওয়া। অর্থাৎ সয়েলিংটা ভালো নাকি খারাপ? বাবাকে বলতেছি সয়েলিংটা কি ভালো নাকি খারাপ? ভালো। সয়েলিংটা অবশ্যই ভালো। ডাইংয়ের ক্ষেত্রে সলিং না ফুললে ডাইংয়ে পানি খাবে না বা কালার করবে না, মানে সয়েলিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি ডাইং এর ক্ষেত্রে ডাইং করতে চাও তাহলে অবশ্যই কি ফাইবারটাকে অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্বেন্স যত ভালো সেটা ডাইং প্রপার্টিজ তত বেশি। তার মলিকুলার লেভেল একটু আগে দেখলাম যে হাইড্রোজেন যে বন্ডটা আছে, হাইড্রোজেন বন্ডটা কি হয় খুব সহজে ভেঙে যায়। হাইড্রোজেন বন্ড এখানে হাইড্রোজেন বন্ডটা তুলনামূলক দুর্বল বন্ড। হাইড্রোজেন একটু আগে বলছেন না, হাইড্রোজেন বন্ডটা দুর্বল বন্ড হওয়ার কারণে খুব সহজে পানিটা ভিতরে প্রবেশ করতে পারে, পানিটা বের হয়ে যেতে পারে। এক্ষেত্রে এটা একদিকে ভালো, একদিকে খারাপ। আর কি হবে? কারণ এটা ওয়াশ সিস্টেম খারাপ হয়, সেই কথাগুলো বলা হচ্ছে। তারপর কেমিক্যাল চেঞ্জ কি হয়? কেমিক্যাল ইনক্রিজ রেট অফ রিঅ্যাকশন হাইড্রোলাইসিস এন্ড অক্সিডেশন। আচ্ছা, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন আমরা জানি, হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানির যে রিঅ্যাকশন H+ ও OH-, অর্থাৎ যেখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে সেখানে কি আছে H+ হাইড্রোজেন বন্ড আছে। কারণ H+ ও OH মিলে কি পানি গঠিত করে। তো এই বিক্রিয়াটা যখন হয় পানিটাকে খুব সহজে ভাঙা যায়। আবার কি এটা একটা রিঅ্যাকশন হয়, পানির যে রিঅ্যাকশনটা H+ ও OH- এটাকে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন বলা হয়। কি বলা হয়? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। এটার মাধ্যমে খুব সহজে অ্যাবজর্বেন্সিটা বাড়ানো হয়, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তারপর 3 নম্বরটা বলা আছে দেখেন যে ইনক্রিজ ইন দ্য অ্যালকালি অ্যাবজর্পশন। সোডিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালকালি না? অ্যালকালি অ্যাবজর্বেন্সিটা বৃদ্ধি পায়, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্সি অফ আয়োডাইন চেঞ্জেস ডিউরিং মার্সারাইজেশন প্রসেস। কি এটা? আয়োডাইন কি আসলে? মানে লবণ না? এই যে একটু আগে আমরা রিঅ্যাকশন দেখলাম, একটু আগে আমরা দেখলাম যখন হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করলো তখন কি উৎপন্ন হয়েছিল? লবণ আর পানি উৎপন্ন হয়েছে, সেই জিনিসটার কথা মানে লবণের পরিমাণ বৃদ্ধি পায়, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। দাও, এগুলো হচ্ছে লাগবে না মোটামুটি, এগুলো পরিবর্তনগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে? দেখেন এখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে মার্সারাইজেশন সময় কি ছিল আর আনমার্সারাইজেশন। দেখেন পূর্বে কি ছিল, পরবর্তীতে হয়ে যাওয়ার পরে কি হয়েছে? বিফোর আফটার, অর্থাৎ সেটারও কিন্তু পরিবর্তন আসছে, ঠিক আছে? দেখেন কি কি বলা হচ্ছে, ফেব্রিক লাস্টার কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। 2 নম্বরটা হচ্ছে ডাই আপটেক মানে ডাই গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি হয়েছে। কনজিউশন ইকোনমিক্যালি হ্যাক হয়েছে। ফাইবার স্ট্যান্ডার্ড কি? ফাইবার স্ট্যান্ডার্ড বৃদ্ধি হয়েছে। তারপর স্ট্যান্ডার্ড ইনক্রিজ টু একদম ফাইবার ক্রস সেকশন ইনক্রিজ এন্ড রাউন্ড আপ, অর্থাৎ রাউন্ড শেপে পরিণত হয়েছে ফাইবার ক্রস সেকশন। এগুলো কিন্তু চেঞ্জ, এই চেঞ্জগুলো আসবে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত আমরা বলবো, হ্যাঁ ঠিক আছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাদের কিছু কথা বলবো, আছে? ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিওটা একটু অফ করে দিন।
ভিতরে চোখ